স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন ঈদ আড্ডায়। আজকে আমাদের সাথে আড্ডা দিতে আছেন বাংলাদেশের জনপ্রিয় র্যাপার জালালি সাফায়াত। হ্যালো, ঈদ মুবারক। হাই, ঈদ মুবারক। কেমন আছেন? খুব ভালো। ঈদ কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে, ওয়ার্কিং স্টিল। ঈদের মধ্যেও কাজ করতে হচ্ছে? হ্যাঁ, ইটস অলওয়েজ। ঈদ নিয়ে তো অনেক আলোচনা করব, কিন্তু আমি স্টুডিওতে ঢুকেই শুরুতে যেটা চোখে পড়েছে আপনার গেমিং আর্কেড, সেটা নিয়ে কথা বলবো। এইটার গল্পটা একটু শুনবো। এটা আপনার কবে কিনেছেন বা এটার সাথে আপনার কানেকশনটা কেমন? এটার কানেকশন হচ্ছে একদম ছোটবেলা থেকে আমাদের কানেকশন এটার। আমরা ছোটবেলা এমন ছিল যে বাজার থেকে টাকা নিয়ে নিয়ে আম্মুর ব্যাগ থেকে, আব্বুর মানি ব্যাগ থেকে টাকা নিয়ে এরকম আমরা গেম খেলতে চাইতাম। আমার ফ্রেন্ডরা সবাই একসাথে হইতাম। এই গেম আগে তো গেমসের দোকান ছিল, এখন তো খুব রেয়ার, পাওয়া যায় না। সো ওই পিছুরান্দা থেকেই আর কি জিনিসটা বানানো, যে আমরা আসলে এই PS5-এর জগতে আমরা এখন আর্কেডে আছি। সো এটা আসলে ভালোবাসা ছাড়া আর কিছুই না। সো এটা পুরোপুরি কাস্টম মেড। খোঁজ খবর লাগানোর পর জানতে পারি যে এটা কোথায় বানায়। কারণ মেইন হচ্ছে কন্ট্রোলারটা সব জায়গায় পাওয়া যায় না। সো এই কন্ট্রোলারের খবর নিয়ে ইউটিউব দেখে, গুগল সার্চ করে এরপর আমরা বের করে এটা আমরা তখন কাস্টমলি বানাই। আর ওইরকম শেপটাও দেওয়ার চেষ্টা করি যেন আর কি ছোটোবেলার ওই ব্যাপারটা থাকে আর কি। ঈদের একটা কমন বিষয় সবারই জানতে চাওয়া থাকে, সবাই জানতে চায় যে আপনার ছোটবেলার ঈদ কেমন ছিল, বড়বেলার ঈদ কেমন। কমন প্রশ্ন থেকেই আগে যাই। ছোটোবেলায় যখন ঈদ পালন করতাম তখন তো একটা ব্যাপার ছিল, মানুষ আত্মীয় স্বজনরা বাসায়, ওনাদের বাসায় যেতাম, বেড়াতে যেতাম। এখন আর ওরকম হয় না, টাইম বের করতে পারি না। ছোটোবেলায় হয়তো এমন ছিল যে খালামণিরা, ফুপ্পিরা সালামি দিত, এখন আমার সালামি দিতে হয়। এইটাই আসলে চেঞ্জ আর কি। থিংস উইল নেভার বি দ্য সেম আর কি। উই আর গ্রোয়িং আপ। ছোটোবেলা তো যা মন চায় তা, সকালবেলা বেরিয়েছি, সন্ধ্যাবেলা বাসায় এসেই ঘুম। ফ্রেন্ডরা ঘুরতাম, এদিক ওইদিক যাইতাম। সো এখন ওগুলো আর হয় না। বাট হ্যাঁ, এখন ওই ঈদ বলতে গেলে সকালবেলা ফ্রেন্ডরা সবাই একসাথে ঈদের নামাজ পড়া। ওই আমাদের একটা হোটেল আছে আমার আর কি, আমরা ওইখানে সকালবেলা নাস্তা করি। এটাই হচ্ছে আমাদের ঈদ। নাস্তা করা শেষ, আমরা যে যার বাসায় এসে ঘুমাই, গান শুনি, দ্যাটস ইট। সালামির প্রসঙ্গটা আপনি নিজেই বলছিলেন। সো এখন সালামি কেমন দেন আর কেমন পান? এখন সালামি পাওয়াটা আসলে খুবই রেয়ার। আম্মু ছাড়া আর মামা ছাড়া আসলে কেউ সালামি দেয় না। শ্বশুর বাড়ির থেকে দেয়। এই আসলে ঈদ নিয়ে কি কোনো র্যাপ সং বানানোর ইচ্ছা আছে কিনা? না, ঈদ সত্যি কথা বলতে আমি ঈদে কখনোই কোনো র্যাপ সং বানানোর কথা কখনোই চিন্তা করি নাই। আর আমার ইচ্ছাও নাই যে আসলে ঈদ নিয়ে কোনো র্যাপ সং করার। কারণ ঈদ ব্যাপারটা, ঈদ রোজা ধর্ম ব্যাপারটা, এগুলো খুব পার্সোনালি আমি আর কি, আমি আমার জাস্ট নিজের মতো মেনটেন করি। হ্যাঁ, এগুলোর সাথে আমি কোনো কিছু সেলিব্রেট করা আর কি, ওই গান দিয়ে সেলিব্রেট করতে হবে না। ওই সবাই একসাথে আসে, আড্ডা দেই, এইটাই আসলে। অন্যের মানুষের গান টান শুনে ঈদ সেলিব্রেট করা বেটার। আসলে নিজের গানের প্রেশার নেওয়া উচিত না। আপনার ধামাকা সঙ্গে আপনি একটা শব্দই কয়েকবার ব্যবহার করেছেন, আইস্কা। তো এইটার ব্যবহারের রিজনটা আসলে কি ছিল, বা এইটার ভিতরে যে লিরিকগুলো লেখা ছিল, কি ভেবে আসলে আপনি এগুলো লিখেছিলেন? গানটা আমরা যখন শুরু করি তখন 2018-তে এটার আসলে মিউজিকের কনসেপ্টটা আসে, যে আমরা সবাই তো আসলে ওই ওয়েস্টার্ন মিউজিক শুনে ইনফ্লুয়েন্সড। আমাদের কালচারাল যে মিউজিক আছে, যেমন ভান্ডারি মিউজিক, তারপর আপনার ওই আপনার কী বলে পুঁথি পাঠের যে ব্যাপারটা, তারপর পালা গান, জারি গান, এগুলো আসলে অনেক ইগনোর্ড এখনকার সময় এসে। সো আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে যখনই আমরা মিউজিক বানাই, আমি আমার বন্ধুবান্ধবের সাথে আলাপ করি, আমরা একসাথে বসি যে এই মিউজিকটা কেমন হয়েছে শুন, এই লিরিকটা কেমন হয়েছে শুন। সো যখন ধামাকার ব্যাপারটা আসে তখন ওরাও বলছে যে এটা আসলে একটা টোটাল নিউ সাউন্ড, এইটা বুম করবে। আর লিরিক্সের যে আইসোজনী, আইস্কা ওয়ার্ডটা হচ্ছে আর কি, এটা একটা হুড ল্যাঙ্গুয়েজ। আইস্কা মিনস আর কি ইনস্ট্যান্ট বলতে, আইস্কা মিনস আর কি আমাদের এলাকায় ফ্রেশ আউট অফ ওভেন, মানে জিনিসটা কেমন আইস্কা, সেই আইস্কা মানে আর কি আজকে আসছে, বলে না যে নতুন রুটি কবে আসছে পাউরুটির দোকানে, আইস্কা একদম ব্র্যান্ড নিউ। হ্যাঁ, ইটস ব্র্যান্ড নিউ, ফ্রেশ শিট। এই যে শব্দ চয়নের ক্ষেত্রে বা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আপনি আসলে কি ভাবেন যে র্যাপের মধ্যে আমার দর্শককে এই জিনিসটা দিতে হবে, সেটা আসলে কি? র্যাপের মধ্যে আসলে তো আমরা দর্শকের কথা চিন্তা করে গান বানাই না। আচ্ছা, আমরা আসলে শ্রোতাদের কথা চিন্তা করে গান বানাই, যে মানুষের শুনে ভালো লাগতে হবে। কারণ দর্শক তো পরে, আগে তো আপনার জিনিসটা, আমরা তো গান তো শোনার জিনিস, তাই না, আর কি লিসেনারদের জন্য। সো আমরা ওইভাবেই চিন্তা করি
যে মানুষ কোন জিনিসটাতে রিলেট করতে পারবে। এখন আমাদের গান বাংলা র্যাপ মানুষজন শুনে পছন্দ করে একমাত্র এই কারণে যে আমাদের গানের সাথে হয়তো তাদের অনেক কিছু রিলেট করে। আমার একটা এক্সাম্পল দিতে চাই, অনেক আগে আমি একটা এই ফেসবুকে একটা মেসেজ পেয়েছিলাম, যেরকম একটা আপু উনি লিখেছিল যে আমার যখন অফিসের প্রচুর বিরক্ত লাগে, মানুষজনের উপর বিরক্ত লাগে, তখন আমি আপনাদের গান শুনি, এরপর আমি আমার ব্রেন ঠান্ডা করি। তখন মনে হয় যে আর কি ওই এক্সপ্রেশনটা আমার ভিতরে, ওই ফাইটিংটা আমি নিজের সাথে করি। সো ওই রিলেটেবল ব্যাপারটা আনতে পারছি দেখেই হয়তো মানুষ পছন্দ করে আর কি। এখন এর আগেও তো অনেকেই র্যাপ করছে। বাঙালি, আমরা বাঙালিদের কালচার নিয়ে কথা বলবো, and that's how you change the game, right? জালালি ধামাকার কথা তো শুনলাম, যেহেতু বনবাসের সাধনের কথা বলছিলেন, কনসেপ্টটা, ওই লিরিক্সগুলো, ওই ওয়ার্ডসগুলো, সেগুলো নিয়ে একটু শুনবো। বনবাসের সাধন এর কনসেপ্টটা টোটালি ছিল হচ্ছে আর কি ওই ন্যাচারালি ইন্সপায়ার্ড। একদিন আবাহনী মাঠে বসেছিলাম সন্ধ্যার পর, তো এখানে সবাই আড্ডা দিচ্ছিল, তো আমার হাতে একটা বোতল ছিল 7 আপ অথবা আর কি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল, প্লাস্টিকের বোতল ছিল। তো আমি ওই বোতলটা এরকম করতে করতে দেখলাম একটা থিম আসতেছে, আর ওই সাথে সাথে ওই মাঠের ওখানে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। হ্যাঁ, ঝিঝি পোকার ইয়া করছিল। তো ঝিঝি পোকারও কিন্তু একটা, ওদেরও একটা টেম্পো থাকে, ওরা টেম্পো ছাড়া একটা ঝিঝি পোকা একটা রিদমে ওরা মিউজিকটা দেয়। তো ঝিঝি পোকার ওই রিদমের সাথে আমি জাস্ট করতেছিলাম, তখন বললাম যে আমার ফেলো যারা ছিল যে এরকম একটা বিট বানানো লাগবে, এরকম একটা মিউজিক বানানো লাগবে, আর এটার সাথে র্যাপ করা লাগবে। সো ওইখান থেকে কনসেপ্টটাকে আমরা ইভেনচুয়ালি ডেভেলপ করে ওই স্যাম্পলস ইউজ করে, ওই সাউন্ড ইউজ করে, ওরকম একটা বেস দিয়ে একটা ডার্ক একটা ব্যাপার এনে এরপরে বনবাসের সাধন আমরা নিয়ে আসছি। টানা যখন পড়তে থাকেন বা টানা যখন গাইতে থাকেন, তখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কোনটা থাকে একটা র্যাপ সং বানানোর ক্ষেত্রে? একটা র্যাপ সং বানানোর ক্ষেত্রে মেইন চ্যালেঞ্জ থাকে কি, যেমন আপনি একটা কনসেপ্ট নিয়ে আগাইতে হয়। হয়তো অনেকে আছে ফ্রি স্টাইল করে আর কি, একটা গানের মধ্যে কোনো আর কি স্পেসিফিক কোনো সাবজেক্ট থাকে না যেটা নিয়ে আমরা লিখতে হয়, অথবা জাস্ট এরকম হয়তো ফ্রি স্টাইল করে ওটা দিয়ে চালায় দেয়। বাট আমাদের জালাইসের অ্যালবামের মেইন কনসেপ্টটাই ছিল যে ওই স্পেসিফিক টার্গেট নিয়ে আমরা লেখালেখি করতাম। যেমন এই একের মাল এর টপিক ছিল এইটা, আমরা ওইটা নিয়ে লিরিক লিখি। বনবাসের সাধনের টপিক ছিল এইটা, ডিপ মিনিংস রিপ্রেজেন্টিং দ্য হোল বাংলা কালচার, আমরা ওইটা নিয়ে লিরিক লিখি। তো মেইন চ্যালেঞ্জটা ওইখানে চলে আসে যে আসলে লিরিক অনেক চলে আসে, দেখা যায় যে 32 বার্স অথবা 36 বার্স মানে হচ্ছে আর কি এক একটা লাইনকেই বলতে পারেন আপনি। হ্যাঁ, যেমন 32 লাইন চলে আসে অথবা 36 লাইন চলে আসে, ওখান থেকে বেস লাইন রাখতে হয়, অনেক কাটতে হয়। আচ্ছা, এখানে আমি একটু মাঝখানে পজ দিচ্ছি। আমরা ধরেন নর্মাল গান যেরকম দেখি, স্থায়ী থাকে, অন্তরা থাকে, সঞ্চারী, আভোগ বা অনেকগুলো স্টেপ থাকে, বা কিছু কিছু ব্রিজ লাইন থাকে বারবার ঘুরে আসে। বাট র্যাপ সংগুলোতে দেখা যায় যে ওই একই লাইনের পুনরাবৃত্তি খুব কম হয়, হয়তো একটা দুটো ওয়ার্ড ঘুরে ফিরে আসে, কিন্তু প্যাটার্নটা একটু আলাদা। এই জায়গাটাতে আমি যদি একটু জানতে চাই যে এই ধরনটা আসলে কেমন বা কেন এরকম? র্যাপ মিউজিকে তো আপনার যেটা বললেন যে আর কি এই যে একই কথা বারে বারে ঘুরে আসে খুব কম। যেমন একটা গানের মধ্যে যেমন গানের কোরাস থাকে, র্যাপের মধ্যে কোরাস ব্যাপারটাই আমরা ওইভাবে রিপ্রেজেন্ট করি যে মেইন যে থিমটা, ওই থিমটাকে আর কি টোটাল গানের একটা থিম, ওই টোটাল গানের থিম নিয়ে আমরা একটা স্পেসিফিক একটা কোরাস বানাই, যেটা হচ্ছে গানের পুরো গানটাকে ক্যারি করে। সো ওইভাবেই লেখা হয়, ওইভাবেই মিউজিকটাও বানানো হয়। ওটার সাথে থিম না মিললে আমরা চেঞ্জ করি, এটা হয় নাই, আবার এরকম লিখতে হবে। অনেক আড্ডা দিলাম, আপনার একটা আনরিলিজড ট্র্যাক শুনবো যেটা এখনো পর্যন্ত অডিয়েন্স শোনেনি। সোনার বাংলাদেশটা আর দেশ নাই, সাধারণ জনগণের তো বাঁচার পরিবেশ নাই। উচিত কথা কইলে বিন্দে যদি শৈলে তাহলে কাঞ্চার তলে মারেন থাপ্পড়। পরে ভুল ধরা কুলনা সাইজা পয়লা নিজের ময়লা অন্তর আগে সাফ কর। এগুলো বিচার দিবি কার কাছে ভাইয়া, বিচারকে চিপাই লয়া যে গায়ে মাল আছে ভাইয়া। যতক্ষণ টেবিলের নিচে খাম আছে ভাইয়া, আদর কইরা ডাকা কইব সমাধান আছে ভাইয়া। এই ল দ্যাটস ইট। আমি আর শুনে দাঁড়াম না, আরো বাকিটা অসাধারণ। বাকিটা যদি আরো ছাড়ি তো পিপল আর গোনা টেক ইট পার্সোনালি। সো আপনার অনেক দিন আগের একটা ফেসবুক পোস্টে দেখা গিয়েছিল, আপনি লিখেছিলেন জনৈক এক ব্যক্তি আপনার চুল দিয়ে কোশ্চেন করা, তা আপনি আবার তাকে পাল্টা কোশ্চেন করেছেন যে আপনার চুল ছোট কেন। ইট হ্যাপেন যে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে আপনার চুল এত বড় কেন। তা আমি ওর জিজ্ঞেস করছি আপনার চুল ছোট কেন। এটা একটা অদ্ভুত ব্যাপার না যে আমার আসলে ইউ হ্যাভ নো রাইটস টু অ্যাস্ক মি যে আমি কেন আমার চুল বড় করছি অথবা কেন আমার চুল এরকম করে রাখতেছি। এটা আমার নিজের চয়েস ভাই। অ্যান্ড এটা হচ্ছে সমস্যা বাঙালির। বাঙালি না, এটা ওয়ার্ল্ডের সব জায়গায় স্টুপিড পিপল আছে। স্টুপিড পিপল আর এভরিওয়ার থ্যাঙ্কস টু ইন্টারনেট নাও উই নো হু দে আর।
তো যার যার ব্যক্তিগত চয়েস আসলে। রাইট, ইটস জাস্ট আ লিটল প্রোটেস্ট এগেইনস্ট দ্য সোসাইটি। আর এই সোসাইটির মানুষজন এখন মনে করে কি যে ভাই আমার হাতে একটা ফোন চলে আসছে মানে পুরো পৃথিবী আমার, আমি ফট করে আপনার মুখের সামনে ধরলাম যে ভাই কেমন আছেন, একটা ভিডিও ক্লিপ দিয়ে যান। ইউ হ্যাভ নো রাইট। লাইফে ছোট থেকে এ পর্যন্ত অনেকের লাইফেই থাকে যে একটা কোশ্চেনের মুখোমুখি তাকে অনেক বছর হতে হয় বা একটা সার্টেন এজে হতে হয় বা এরকম থাকে। আপনার লাইফে কি কখনো এরকম চ্যালেঞ্জিং মনে হয়েছে যে যে কোনো কোথাও গেলেই যে কেউই এই কোশ্চেনটা আমাকে করে বা এরকম একটা পরিস্থিতিতে আমি পড়ে যাই, এরকম কিছু আছে? সেটা কি? এরকম একটা কোয়েশ্চেন যদি বলতে হয় তাহলে মানুষ আমাকে জিজ্ঞেস করে মিউজিক কেন করো, মিউজিক তো হারাম। তো মিউজিক হারাম, আমি তো পায়ের নিচে তাকায় দেখি ওর পায়ের প্যান্ট এই পর্যন্ত ঝুলতেছে, ও জীবন এক ওয়াক্ত নামাজ আমার নিজস্ব তো কোনোদিন পড়ে নাই। ওই একটা কোয়েশ্চেনে যে আমি কারোর যদি কোনো ভালো অ্যাডভাইস দিতে চাই, মানুষ আমার মনে করায় দেয় বারে বারে যে এই তুমি আমার যে করতেছো, বাট তুমি তো নিজেই মিউজিক করো, মিউজিক তো হারাম। বা মিউজিক তো হারাম আমি নিজেও জানি, তাও তো আমি করি। কেন করি? বিকজ আই লাভ ইট। আর আমি এর মধ্যে হারাম হালালের কথা চিন্তা করি না। মিউজিক থেকে যে আমার টাকা আসে, ওই টাকা কেমনে চলে যায় আমি নিজেও জানি না, কারণ এটা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাই না। আপনার কারো কোনো কিছু খারাপ লাগে, আপনি আপনার নিজের পাছার থেকে চামড়া কাইটা ঢোল বানায় পিটাবেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বাংলাদেশিদের অবস্থা হয়ে গেছে। আমার কথা শুনতে খারাপ লাগলেও ইট ইজ হোয়াট ইট ইজ। হোয়াট অ্যাবাউট জালালি সেট? জালালি সেট ইজ ডান, দ্য জার্নি হ্যাজ ফিনিশড। এখন আর কেউ জালালি সেট একদম ভেঙে চুরে শেষ? ভেঙে চুরে শেষ বলতে এখন আর কেউ কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নাই, একসাথে কাজ করার ইচ্ছাও নাই। জালালি সেট না থাকার কারণ হয়তো আমি নিজেই, আমি আরেকজনকে ব্লেম দিব না। কাজ আমি জালালি সেটকে একটা ফ্যামিলি মনে করতাম, বাট জালালি সেট হয়তো আমাকে ফ্যামিলি মনে করে নেই, আমাকে একটা আর্টিস্টের মতো ট্রিট করা হইতো। 10 বছর 11 বছর যাবত অনেক কিছু ফেস করে, অনেক কিছু ডিল করে ফাইনালি একটা সময় এসে রিয়েলাইজ করছি যে আসলে আমার নিজের জন্য করাই দরকার ছিল। আমার এত মানুষের জন্য আমার আসলে এফোর্ট দেওয়াটা আসলে কোনো লাভ হয় না এফোর্ট দিয়ে, কারণ আমি ধরে রাখতে পারিনি এটা দিয়ে আমি আগাই। তো জালালি থাকছে নাকি? জালালি সাফায়াত, এখানে তো নিশ্চয়ই কোনো চেঞ্জেস আসবে না? না, এখানে কোনোদিন কোনো চেঞ্জেস আসবে না। আমি যেহেতু একটা জিনিস ক্যারি করছি, আমি সারা জীবন ক্যারি করে নিয়ে যাবো। এখন আমার পিছনে যদি কেউ না থাকে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলাই চলো, কিচ্ছু করার নেই। না, আপনার ভক্তরা কিন্তু অভ্যুত্থানে আপনার কাছ থেকে একটা গান আশা করেছিল। ওরা, হ্যাঁ আমি জানি ওরা আশা করছে, ওরা আশা করছে আমি জানি, ওরা অনেক অপেক্ষা করছে আমি জানি, বাট আমি জিনিসটা দেয়া হয় নাই অথবা দেই নাই। কারণ হচ্ছে আমি কখনোই কারো সাইড নিতে চাই নাই ভাই। হ্যাঁ, কারণ যেটা রং সেটা আমি সবসময় বলে গেছি ভাই। আমার কথা হচ্ছে, আমার তো পাবলিককে লোক দেখানো আর কি প্রতিবাদ অথবা লোক দেখানো কোনো কিছুতে আমি বিশ্বাস করি না। যখন এখানে আমি বসে বসে দেখতেছিলাম যে স্টুডেন্টরা মারা যাইতেছে, এই ছোট ছোট বাচ্চা নাকি গুলি খেয়ে মারা যেতেছে আর কি বারান্দার মধ্যে বসে বসে, আমার চোখের পানি তো আমি কারো তখন দেখাবো না, আমি লাইভে এসে কাঁদবো যে দেখেন আমার খারাপ লাগতেছে। আই ডোন্ট ডু দ্যাট। আমি কখনোই আসলে ওই লোক দেখানো কোনো কিছু করি নাই। এই জিনিসটা আমি সবসময় হেট করতাম, কারণ যে জিনিসটাই লোক দেখানো হয়েছে না ওই জিনিসটা ঠিক না। যেই সময়ে বাংলাদেশে বাংলা র্যাপটা একটু আন্ডারগ্রাউন্ড লেভেলে ছিল, হয়তো খুব বেশি প্রকাশ্যে বাংলা র্যাপ সবাই গাইতেও না, সবাই শুনতেও না, হয়তো বা কেউ কেউ ছিল র্যাপের একটা ভক্ত, তবে বিদেশি র্যাপ সংগুলোতে। ওই সময় আপনাদের প্র্যাকটিসটা আসলে কেমন ছিল, বা ওই যে গড়ে ওঠা মাথার মধ্যে র্যাপ প্র্যাকটিস করতে হবে, ওই দিনগুলো কেমন ছিল? প্রথম যখন ব্যাপারটা ছিল তখন এটা আসলে স্বীকার করতে চাবেন অনেকেই, বাট আমি স্বীকার করি যে আমাদেরও আমাদের সিনিয়র আর্টিস্টদেরও ওদেরও একটা মিসকনসেপ্ট ছিল যে আমরা কি শুনে আসতেছি, আমরা এরকমই র্যাপ করব। হ্যাঁ, আমি শুনতেছি যে বিদেশিতে ওরা ওদের কালচার নিয়ে কথা বলতেছে, ওরা মনে করতেছে এগুলো নিয়ে কথা বলাই হচ্ছে র্যাপ। আমাদেরকে আমাদের নিজের কালচার রিপ্রেজেন্ট করতে হবে, নিজেদের কাহিনী নিয়ে কথা বলতে হবে, নিজেদের স্টোরি বলতে হবে। তখন যাই আমরা ওই টাইম নেই যে না জিনিসটা আরও স্টাডি করা দরকার, একটা ফরমেশন আনা দরকার, কী নিয়ে কথা বলবো, শব্দচয়ন কী হবে, যে জায়গায় ভালো ওয়ার্ড দরকার ওই জায়গায় ভালো ওয়ার্ড, যে জায়গায় গালি দরকার ওই জায়গায় গালি। আমরা কোনো কিছু আর কি কম্প্রোমাইজ করি নাই। কেন ওয়ার্ড বাই ওয়ার্ড তো আপনাদের এক্সপ্রেশনও ইনপুট করতে হয়। এক্সপ্রেশন, রাইট, এক্সপ্রেশনটাই হচ্ছে মেইন। এখন যেখানে আপনার যে আর কি যে এক্সপ্রেশন দরকার, যেমন আর কি যেমনের লগে তেমন, শুটকির লগে বেগুন আর ডাইলের লগে লেমন, ঠিক আছে, এই আর কি এইটাই। সো এক্সপ্রেশনটার জন্যই আর কি অনেক সময় অনেক ওয়ার্ড ইউজ করা হইতো।
বাট এখন আসলে বিইং এ ফাদার অফ 2 কিডস এখন মনে হয় যে না আসলে নট এনিমোর, কারণ আমার বাচ্চা কাচ্চাগুলো যখন আমার গান শুনে ওরা, আমি বুঝতেছি যে ওরা ব্যাড ইনফ্লুয়েন্স পাবে যদি আমি যে সেম জিনিসটাই ক্যারি করে সামনে নিয়ে যাই। জানি না আসলে আপনার আসলে প্ল্যান কি বলেন তো, র‍্যাপ ছাড়বেন নাকি প্যাটার্ন চেঞ্জ করবেন? র‍্যাপ ছাড়বো না, শুনেন র‍্যাপ যদি ছাড়া হয়তো অনেক আগে ছেড়ে দিতে পারতাম, হ্যাঁ, বিকজ আই লাভ হিপ হপ, দ্যাটস ওয়াই আই এম ডুইং ইট, এর চেয়ে বেশি কিচ্ছু না। হ্যাঁ, আমার আসলে লাইফে সাকসেসফুল হওয়ার ওরকম ইচ্ছা নাই যে অনেক সাকসেসফুল হইতে হবে ভাই, অনেক টাকা কামাইতে হবে। আমার জাস্ট ইচ্ছা যে ভাই আমি যেটা ভালোবাসি আমি সেটা কইরা মরতে চাই। যেহেতু ঈদ চলছে, সো দর্শককে আপনি ঈদের শুভেচ্ছাটা কিভাবে জানাতে চান? ঈদ 2 বার আসে, সো ওই সময়টা আসলে যদি পারেন ফ্যামিলির সাথে বেশি বেশি সময় দেন, ফ্যামিলির সাথে সময় দেন, ঘুরতে যান, টাইম স্পেন্ড করেন, মেমোরিজ বানান। হ্যাঁ, আসলে জীবনে আর কিছু থাকবে না এক্সপিরিয়েন্স ছাড়া, মেমোরিজ ছাড়া আসলে কিছু থাকবে না, টাকা পয়সাও থাকবে না ইভেনচুয়ালি, মানুষ আমরাও থাকবো না, একদিন সবাইকে চলে যেতে হবে, বাট মেমোরিগুলো থাকবে। আপনার যারা ছোট আছে ওদেরকে ভালোবাসেন, যারা বড় আছে ওদেরকে শ্রদ্ধা করেন। এই আর ঈদের সময় অবশ্যই সামনের বছরটা কীরকম হবে এরা আপনার সেট করা উচিত, যে নেক্সট ঈদ আপনি আপনার নিজেকে কীভাবে দেখতে চাচ্ছেন, ওইভাবে নিজেকে প্রিপারেশন নেন, নিজেকে প্রিপেয়ার করেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের ঈদের বিশেষ আয়োজনের আজকের অতিথি র্যাপার জালালি শাফায়েতের সাথে ঈদ আড্ডা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের।